শহীদ নাদের আলী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই বৈশ্বিক মহামারী করোনাকালে আল্লাহর রহমতে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গতদিন আমরা ভেক্টর কি, ভেক্টরের বিভিন্ন ভেক্টর প্রকাশের মাধ্যম, বিভিন্ন সংজ্ঞা, গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের দুইটা বিন্দুর সংযোগ ভেক্টর, ভেক্টর সরলরেখার ভেক্টর সমীকরণ, এছাড়া ডট গুণন, ক্রস গুণন ইত্যাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দুইটা বিন্দুর সংযোগ ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। দুইটি বিন্দুর সংযোগ ভেক্টর, মনে করো এ একটি বিন্দু, যার স্থানাঙ্ক x1 x2 y1 z1, b হলো একটি বিন্দু x2 y2 z2। তাহলে এই এ বি ভেক্টর সমান হলো x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 কি। এইটা দ্বারা এ এবং বি বিন্দুর সংযোগ ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টর বোঝায়। কেমন? তাহলে শিক্ষার্থী একটু খেয়াল লক্ষ্য করো যে দ্বিতীয় বিন্দুর অবস্থান থেকে প্রথম বিন্দুর অবস্থানের বিয়োগফল কেমন, x2 মাইনাস x1 i y2 মাইনাস y1 j z2 মাইনাস z1 কে দ্বারা দুইটি বিন্দুর সংযোগ ভেক্টর অর্থাৎ এ বি বিন্দুর সংযোগ ভেক্টর বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দুইটা কোন ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, মনে করো এ একটি বিন্দু যার অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ। কেমন? এই এ বিন্দুগামী সরল রেখার এ বিন্দুগামী এবং বি ভেক্টরের, এইখানে একটা বি ভেক্টর আছে, এই বি ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ আমরা নির্ণয় করব। কেমন? তাহলে আমরা মনে করি ও যে কোনো বিন্দু ভেক্টর মূল বিন্দু এবং ও বিন্দুর সাপেক্ষে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, অর্থাৎ ও এ সমান কত হলো স্মল এ ভেক্টর। কেমন? আমরা মনে করি এই এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু হলো পি। কেমন? এখন ও পি যোগ করি। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে ও পি ইকুয়াল টু হলো আর। তাহলে এই পি বিন্দুর অর্থাৎ এই এপি রেখায় অর্থাৎ আর সমান আমরা কত পাবো? আরটা হলো এ বিন্দুগামী বি ভেক্টর সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ। কেমন? তাহলে এখানে এই এ বিন্দুগামী রেখার উপর পি যে কোনো একটা বিন্দু নিলাম। এখন এই যে ও এ পি ত্রিভুজে আমরা ও এ সমান হচ্ছে এ ভেক্টর আর এ পি সমান হচ্ছে কত? বি ভেক্টরের সমান্তরাল রেখা। কেমন? তাহলে বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর যদি হয় তাহলে এ পি কে আমরা লিখতে পারি, এ পি সমান লিখতে পারি টি বি। কেমন? তাহলে টি বি, এখানে টি একটি প্যারামিটার। কেমন? এখানে টি একটি প্যারামিটার বা পরামিতি। তাহলে আমরা এই এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ এপি এখন আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী, আমরা কি নির্ণয় করতে পারি? দেখো, ও এ আমরা পাই কত? এই যে ও এ বি ত্রিভুজের ও এ পি এই ত্রিভুজে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে কত হবে? ও এ ও পি ইকুয়াল টু ও এ প্লাস এপি। কেমন? এ পি
তাহলে বা ওপি সমান কত, সেক্ষেত্রে দেখো ওপি সমান কত আর, তাহলে আর ইকুয়াল টু ও এ সমান কত এ ভেক্টর, আর এপি সমান কত টিবি, কেমন টিবি ভেক্টর, কেমন এপি সমান হচ্ছে কত টিবি, তাহলে টিবি। তাহলে এ বিন্দুগামী বি ভেক্টর সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ হলো আর ইকুয়াল টু এ প্লাস টিবি। ঠিক একইভাবে দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তোমাদের পাঠ্য বইতে দেখে নেবে, সবগুলো তো প্রতিপাদন করা হয়তো বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা এগুলো একটু দেখে নেবে, কেমন। আচ্ছা, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা আছে ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন, ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন। হ্যাঁ, এ এবং বি ভেক্টরের ডট গুণন, হ্যাঁ ডট গুণন, ডট গুণন। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী ডট গুণন, মনে করো এ এবং বি দুইটি ভেক্টর, কেমন এ এবং বি দুইটি ভেক্টর এবং তাদের অন্তর্গত কোণ হলো থিটা। হ্যাঁ, আমরা মনে করি এ এবং বি দুইটি ভেক্টর এবং এ বি ভেক্টরের অন্তর্গত কোণ হলো থিটা। তাহলে এই এ বি কস থিটাকে, এ বি কস থিটাকে, এ বি কস থিটাকে এ এবং বি ভেক্টর দুইটির ডট গুণন বোঝায়। এ বি কস থিটাকে এ এবং বি ভেক্টর দুইটির ডট গুণন বলে। প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি, তোমরা ভালো করে শোনো, এ এবং বি দুইটি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে এ বি কস থিটাকে, এ বি কস থিটাকে এ এবং বি ভেক্টরের ডট গুণন বলা হয় এবং লেখা হয় এ ডট বি, কেমন এ ডট বি। তাহলে এ ডট বি সমান হলো কত এ বি কস থিটা, হ্যাঁ কস থিটা। প্রিয় শিক্ষার্থী এখানে এ এবং বি হচ্ছে যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান, কেমন। তাহলে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা কিন্তু এই ভেক্টর দুটির অন্তর্গত কোণও নির্ণয় করতে পারি। তাহলে দুইটি ভেক্টর অন্তর্গত কোণ যদি থিটা, তাহলে cos থিটা সমান আমরা কত লিখতে পারি, cos থিটা সমান a ডট b বাই ab, কেমন। তাহলে বা থিটা সমান হবে কত cos ইনভার্স a ডট b বাই কত ab। প্রিয় শিক্ষার্থী তাহলে কি হলো, দুইটি ভেক্টর অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে থিটা সমান আছে cos ইনভার্স ওই ভেক্টর দুইটির ডট গুণন এবং ওই ভেক্টর দুইটির মানের গুণফলের ডট গুণন এবং মানের গুণফলের অনুপাতের কোসাইন, কেমন কোসাইন ইনভার্স, কেমন। তাহলে cos ইনভার্স a ডট b অর্থাৎ ওই ভেক্টর দুইটির ডট গুণন বাই ওই ভেক্টর দুইটির মানের গুণফল। প্রিয় শিক্ষার্থী এখন আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় শিখলাম। এখন আমরা শিখব সেটা হলো ভেক্টরের অভিক্ষেপ। হ্যাঁ, একটি ভেক্টরের উপর অপর একটি ভেক্টরের অভিক্ষেপ বা অভিক্ষেপ এবং উপাংশ, অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, কেমন অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। তো অভিক্ষেপ বলতে কি বুঝে, শিক্ষার্থী একটু মনে করো যে যে এই এক্স ওয়াই যে কোনো একটি নির্দিষ্ট দিক নির্দেশক রেখা এবং এ বি একটি ভেক্টর নির্দেশক রেখা, কেমন। তাহলে এ এবং বি ভেক্টরের প্রান্তবিন্দু দ্বয় হতে এই দিক নির্দেশক রেখার উপর লম্ব অঙ্কন করলে এই লম্বদ্বয় দিক নির্দেশক রেখা যে অংশটুকু কর্তন করে এই অংশটুকুটাকে বলা হয় এই এ বি ভেক্টরের কি অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে যদি আমরা পি এবং কিউ নাম দিই, তাহলে এ বি ভেক্টরের এক্স এক্স ড্যাশ রেখার উপর লম্ব অভিক্ষেপ হলো পি কিউ, কেমন। এখন আমরা একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু হয়, কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী মনে করো এই ও এ দ্বারা আমরা এ ভেক্টর সূচিত করলাম, কেমন ও এ দ্বারা স্মল এ ভেক্টর সূচিত করলাম, আর ও বি দ্বারা আমরা বি ভেক্টর সূচিত করলাম, কেমন। এখন
তাহলে এ বি যোগ করি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে আমরা বি বিন্দু হতে ও এর উপর বি সি লম্ব টানি। কেমন? তাহলে এই এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হলো কত? ওসি। প্রিয় শিক্ষার্থী নিশ্চয় বুঝতে পেরেছো যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হলো কত? ওসি। এখন আমরা ওসি সমান কতটুকু হবে সেটা আমরা জানবো। আমরা মনে করি এ এবং বি ভেক্টরের অন্তর্গত কোণ হলো থিটা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমরা জানি কত? cos থিটা সমান কত জানি বলো? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমিটা তার কত হলো? ওসি বাই অতিভুজ। অতিভুজটা কত হলো? তো ও বি। তাহলে ও বি, তাহলে বা cos থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু ওসি বাই ওবি। ওবিটা কত? ওবি হলো কি বি ভেক্টরের মান, তাহলে বি বা ওসি ইকুয়াল টু কত? বি cos থিটা। ওসি ইকুয়াল টু বি cos থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম? যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হলো কত? মডুলাস অফ বি cos থিটা, অর্থাৎ বি ভেক্টরের মান ইনটু ভেক্টর দ্বারা অন্তর্গত কোণের কোসাইন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ঠিক একই ভাবে যদি আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করি তাহলে সেটা পাবো এ cos থিটা। কেমন? বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হলো এ cos থিটা। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। তবে আমরা এটাকে আরো একটু হিসাব যদি করি তাহলে করতে পারি। সেটা কি? দেখো ইকুয়াল টু বি cos থিটা। cos থিটা সমান কত বলো তো? প্রিয় শিক্ষার্থী cos থিটা সমান কত? এই যে কিছুক্ষণ আগে আমরা শিখলাম কত? a ডট বি বাই মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b। তাহলে এই বি বি কেটে গেল, তাহলে থাকলো কত? a ডট বি বাই কত? a। কেমন? অর্থাৎ এ এবং বি ভেক্টরের ডট গুণনকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হলো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক তদ্রূপ এ ডট বি কে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে মানটা আমরা পেয়ে যাব সেটা হবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দুইটি ভেক্টরের একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের অংশক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে একটি ভেক্টরের অভিক্ষেপ এবং অংশকের মান, অভিক্ষেপ একটি স্কেলার রাশি, তার যে মান এবং অংশক ভেক্টরের মান এই দুইটা কি সমান। কিন্তু যেহেতু অংশক একটি ভেক্টরের অংশ, কাজে অংশক হবে একটি ভেক্টর রাশি আর অভিক্ষেপ হলো একটা মান, এটা হচ্ছে একটি কি স্কেলার রাশি। তো প্রিয় শিক্ষার্থী এখন এই যে ওসি হলো অভিক্ষেপ, ওসিটা যদি আমরা ভেক্টর সূচিত করি তাহলে ওসি হবে কত? এ ভেক্টর একটা অংশক ভেক্টর। কেমন? তাহলে ওসি যখন একটা ভেক্টর হবে তাহলে ওসি সমান কত হলো বি cos থিটা ইনটু এই যে এটা কি এ ভেক্টরের দিক বরাবর একটি কি এ ভেক্টরের দিক বরাবর অভিক্ষেপকে এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেটাই হচ্ছে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশ। কেমন? এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশ সমান তাহলে কত হবে? এ এর একক ভেক্টর এ হ্যাট। কেমন? ইকুয়াল টু তাহলে কত হলো? বি cos থিটাকে আমরা কত লিখতে পারি? a ডট বি বাই এ বি ইনটু এ হ্যাট। তাহলে এখানে বি বি কেটে গেল, তাহলে থাকলো কত? a ডট বি a ডট বি বাই a ইনটু এ হ্যাট কে আমরা আবার কি লিখতে পারি? a বাই a, তাহলে ইকুয়াল টু a ডট বি বাই a স্কয়ার ইনটু এ ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থী তাহলে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হলো বি ভেক্টরের এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশ হলো এইটা। কেমন? ঠিক অতএব বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের অংশ হবে a ডট বি বাই বি স্কয়ার ইনটু বি। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা
আশা করছি যে কি অভিক্ষেপ এবং অংশক ভেক্টর আমরা বুঝতে পেরেছি। এখন ডট গুণনের কিছু ধর্মাবলী তোমরা একটু শিক্ষার্থী তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে দেখে নিও। তারপরে এখন আমরা আসবো ক্রস গুণন। তাহলে ক্রস গুণনটা কি? মনে করো ক্রস গুণন, ক্রস হয় ক্রস গুণন। শিক্ষার্থী মনে করো এ এবং বি দুইটি ভেক্টর হলে এবং তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে এ এবং বি ভেক্টরের ক্রস গুণনকে এ ক্রস বি দ্বারা সূচিত করা হয় এবং এ ক্রস বি সমান হলো এ বি সাইন থিটা ইনটু এন হ্যাট বা ইটা হ্যাট। এখানে এন হ্যাট বা ইটা হ্যাট একটি একক ভেক্টর যা এই এ এবং বি ভেক্টরের সমতলের উপর লম্ব এবং যার দিক হচ্ছে ডানমুখী স্ক্রু ঘোরালে যেই দিকে যাবে সেই দিকটা। কেমন? তাহলে আমরা দুইটি ভেক্টর ক্রস গুণন শিখলাম। কি ক্রস গুণন? যদি এ এবং বি দুইটি ভেক্টর হয় তাহলে তাদের ক্রস গুণনকে এ ক্রস বি এই প্রতীক দ্বারা সূচিত করা হয় এবং এ ক্রস বি সমান হচ্ছে কত? এ বি সাইন থিটা। এখানে এ এবং বি হচ্ছে এ এবং বি ভেক্টরের মান এবং থিটা হলো এই ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ, আর এনটা হলো এ এবং বি ভেক্টরের সমতলের উপর একটি লম্ব একক ভেক্টর যার দিক ডানমুখী স্ক্রুর দিকে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ক্রস গুণন বুঝতে পেরেছো। এখন দুইটা ভেক্টরের ক্রস গুণন আমরা কিভাবে নির্ণয় করে থাকি সেটা একটু তোমাদের বলি। প্রিয় শিক্ষার্থী মনে করো এ একটি ভেক্টর হলো a1 i প্লাস a2 j প্লাস a3 k। কেমন? বাই এবং বি একটি ভেক্টর যেটা হলো b1 i প্লাস b2 j প্লাস b3 k। তাহলে এই ভেক্টরের ক্রস গুণন অর্থাৎ a ক্রস b সমান হলো এই যে i j k a1 b1 c1 a2 b2 আর c2। এইটা করলে যে এই নির্ণয়টা ভেঙে দিলে যে ভেক্টর পাবো আমরা সেটা হলো a এবং b এই ভেক্টর দুটির ক্রস গুণন। কেমন? প্রিয় শিক্ষার্থী এখন ক্রস গুণনের কিছু ধর্মাবলী আছে। আচ্ছা, সেখানে আমরা আগে ডট গুণনের কিছু ধর্মাবলী আগে বলে নিই, তারপর আমরা ক্রস গুণনের কিছু ধর্মাবলী সম্পর্কে আলোচনা করব। দুইটি ভেক্টর যদি ডট গুণন করা হয় তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো যে i ডট i কেমন? i ডট i সমান কত? শিক্ষার্থী আমরা একটু খেয়াল করে দেখো যে আমরা জানি কি দুইটি ভেক্টর ডট গুণন সমান কত বলতো? a b cos থিটা। তাহলে a i এবং i দুইটা কি একক ভেক্টর? কি ধরনের একক ভেক্টর? এগুলো x অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে i এবং i ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? i এবং i ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, তাই না? তাহলে এই i মডুলাস অফ i মডুলাস অফ i ইনটু মডুলাস অফ i কেমন? cos 0 ডিগ্রি। তাহলে বা i ডট i সমান কত? একক ভেক্টর মান আমরা শিক্ষার্থী জানি কত? একক ভেক্টর মান হচ্ছে 1। তাহলে 1 ইনটু cos 0 মান কত? 1। তাহলে বা i ডট i সমান কত? 1। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু বুঝতে পারলে যে সমভেক্টর ডট গুণনে কত হলো? 1 হলো, আর বিপরীত ভেক্টর ডট গুণনে 0 হয়। এটা একটু মনে রাখবে। কেমন? প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখবে যে i ডট i অর্থাৎ সমভেক্টর ডট গুণনে 0 হয়। তার মানে কি i ডট i সমান 1, j ডট j সমান 1, k ডট k সমান 1। তবে বিপরীত ভেক্টর ডট গুণনে 0 হয়, অর্থাৎ i ডট j যদি হতো তাহলে কত হতো? i ডট j। একটু খেয়াল করো তোমরা, i ডট j কেমন? ইকুয়াল টু i মডুলাস অফ i ইনটু মডুলাস অফ j কেমন? ইনটু cos i
এবং জে এর মধ্যবর্তী কোণ বিন্দু শিক্ষার্থী আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, যাচ্ছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমরা জানি অক্ষগুলো পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে আই এবং জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। কেমন? তাহলে বা আই ডট জে আই ডট জে সমান কত হলো 1 ইনটু 1 ইনটু cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে ইকুয়াল টু 0। তাহলে বিপরীত ভেক্টর ডট গুণনে 0 হয় এবং সমভেক্টর ডট গুণনে কত হয় 1। এখন শিক্ষার্থী এ এবং বি ভেক্টর দুইটি যদি পরস্পর লম্ব হয় তাহলে কি শর্তে তারা পরস্পর লম্ব হবে? কেমন? তাহলে লম্ব হওয়ার সত্যটা আমরা দেখি। শিক্ষার্থী এ ডট বি সমান আমরা কত জানি? এ ডট বি সমান কত এ বি cos থিটা। এখন এই ভেক্টর দুইটি যদি পরস্পর লম্ব হয় তাহলে কি থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাহলে কত হলো এ বি cos 90 ডিগ্রি মান কত? শিক্ষার্থী 90 ডিগ্রি মান হচ্ছে কত 0, তাহলে কত হলো 0। কেমন? তার মানে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন 0 হয়। কেমন? তারপর শিক্ষার্থী এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এখন দেখো শিক্ষার্থী আমরা দুইটা ভেক্টরের উপর এখন আমরা কার্তেশীয় গুণজের ক্রস গুণনের দু একটা ধর্ম আমরা জানতে পারি। যদি a ক্রস b সমান 0 হয় তাহলে কত হতে পারে? তাহলে a ক্রস b সমান যদি a ক্রস b দুইটি ভেক্টর a ক্রস b সমান কত a b sin থিটা। এখন এই দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, শিক্ষার্থী একটু খেয়াল করো, এই ভেক্টর দুইটি যদি পরস্পর সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে কি হবে বলো? a ক্রস b সমান হবে কত a b sin 0 ডিগ্রি। কেমন? তাহলে বা a ক্রস b সমান কত 0। তাহলে a ক্রস b সমান যদি 0 হয় তাহলে a এবং b ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। এছাড়া প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল রাখবে, যদি a ও b দ্বারা দুইটি ভেক্টরের কি আচ্ছা a ক্রস b এর আর একটা জিনিস আমরা শেখার চেষ্টা করি। মনে করো শিক্ষার্থী a এবং b দুইটি ভেক্টর, a এবং b দুইটি ভেক্টর। কেমন? তাহলে এই a ক্রস b কে a এবং b ভেক্টরের সমতলের উপর লম্ব ভেক্টর বলা হয়। কেমন? a ক্রস b কে a এবং b ভেক্টরের সমতলের উপর লম্ব ভেক্টর বলা হয়। এবং এই লম্ব ভেক্টরকে যদি a ক্রস b ভেক্টর দ্বারা ভাগ করা হয় তাহলে a ক্রস b এর মান দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ a ক্রস b এর মান দ্বারা ভাগ করা হয়, তাহলে এই ভেক্টরটাকে বলা হয় এই a এবং b ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর। এখানে একটি প্লাস মাইনাস দিতে হয়, এখন লম্ব ভেক্টরটি প্লাস মাইনাস হয়। তাহলে a এবং b দুইটি ভেক্টর হলে a ক্রস b কে তাদের উপর লম্ব একক ভেক্টর বলা হয়, এবং a ক্রস b কে প্লাস মাইনাস a ক্রস b বাই মডুলাস অফ a ক্রস b কে a এবং b ভেক্টর সমতলের উপর লম্ব একক ভেক্টর বলা হয়। কেমন? তাহলে শিক্ষার্থী এই সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমরা দু একটা অঙ্ক করতে পারবো। আর শিক্ষার্থী আরেকটা সূত্র আমরা বলি, যদি তিনটি ভেক্টর একই তলে অবস্থান করে সমতলে হওয়ার সত্যটা কি? মনে করো এ একটি ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k, একটি ভেক্টর a2i প্লাস a2j প্লাস a3k, a1 a2 a3 b1 সরি এটা b1 b2 b3 b3 কে একটি ভেক্টর, তারপরে a c1 i প্লাস c2 j প্লাস c3 k, এই তিনটা যদি ভেক্টর সূচিত করে তাহলে তিনটা ভেক্টর সমতলে হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b ডট c। কেমন? a এবং b এর ক্রস গুণের সাথে c কে ডট গুণন করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে c সমান যদি 0 হয়। কেমন? এটা সমান যদি 0 হয় তাহলে এই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা যদি আরেকভাবে লিখি তাহলে এভাবে লেখা যায় a1 b1 a2 a3 b1
v2 v3 c1 c2 c3, হ্যাঁ, এই যে একটা নির্ণায়ক পাওয়া গেল। এই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলেও এই ভেক্টর তিনটে একই সমতলে অবস্থান করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এখন আমরা দু একটা সমস্যা তোমাদের সমাধান করে দেখাবো। যেমন মনে করো তোমাদের পাঠ্য বইতে তোমরা খেয়াল করবে, আমি একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এ এবং বি দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। কেমন? তাহলে দেওয়া আছে, দেখো মনে করো এ একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এ একটা ভেক্টর দেওয়া আছে, এ সমান একটি ভেক্টর, সেটা কত একটু খেয়াল করো, 3i + 2j - 2k, হ্যাঁ 3i + 2j -2k, এই একটা ভেক্টর। কেমন? এবং বি একটি ভেক্টর হচ্ছে -i + j - 4k, হ্যাঁ বি একটি ভেক্টর -i + j -4k, হ্যাঁ তাহলে 4k -4k, এই দুইটা ভেক্টর দেওয়া আছে। আমাদের বলা হলো যে এই ভেক্টর দুইটি লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লব্ধি ভেক্টর বলতে কি বুঝি তাহলে সেটা একটু আমাদের জানতে হবে। লব্ধি ভেক্টর হলো একই সমতলে, কোন সমতলে যদি সসীম সংখ্যক ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে এই ভেক্টরগুলোর যোগফলকে লব্ধি ভেক্টর বলা হয়। একই সমতলে যদি সসীম সংখ্যক ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে এই ভেক্টরগুলোর যোগফলকে তাদের লব্ধি ভেক্টর বলা হয়। তাহলে এই a এবং b এর লব্ধি ভেক্টর হলো কত? তাদের যোগফল, অর্থাৎ a + b। কেমন? a + b। প্রিয় শিক্ষার্থী, এই দুটো যদি আমরা যোগ করি তার কথা হলো তো 2i, হ্যাঁ এটা যোগ করলে কথা হলো +3j -6k, এই দুইটা হলো ভেক্টর দুটির লব্ধি। এখন লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি লব্ধি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে কত? a + b বাই মডুলাস অফ a + b। কেমন? তাহলে ইকুয়াল টু হলো কত? a + b অর্থাৎ 2i + 3j -6k বাই কত? মডুলাস অফ a × b, রুট ওভার কত? 2² + 3² প্লাস -6² ইকুয়াল টু 2i + 3j -6k বাই root over 4 + 9 + 36, 2i + 3j -6k বাই কত? 7, 49 47, তাহলে ইকুয়াল টু 1/7 2i + 3j -6। কেমন? প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো করবে। কিছু উপপাদ্য আছে, প্রমাণ, সেগুলো তোমরা করবে। হ্যাঁ, তা আজকে আমরা ভেক্টরের আলোচনা এখানে শেষ করলাম। আগামী দিন আমরা এই পরবর্তী অধ্যায় অর্থাৎ 3 অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যেহেতু এই বৈশ্বিক মহামারী করোনাকালে তোমরা সবসময় বাসায় থাকবে, আর যখন অতি প্রয়োজনে যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কেমন? আর বাইরে থেকে ফিরে এসে অবশ্যই হাত মুখ ভালোভাবে ধুবে, তোমার পোশাকটা ভালোভাবে পরিষ্কার করবে, তাহলে আমরা আশা করি সুস্থ থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি আজকে আমার এই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।